আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জব অ্যাসিস্ট। জব অ্যাসিস্টের বিশেষ আয়োজন জুবায়ার্স জিকে। জুবায়ার্স জিকের আজকের 11তম পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা। এখান থেকে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে প্রথমে দেখব সিন্ধু বিজয়। উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের রাজত্বকালে মুসলমানদের বিজয়াভিযান শুরু হয়। খলিফা ওয়ালিদের রাজত্বকালে হাজ্জাজ বিন ইউসুফ পূর্বাঞ্চলীয় প্রদেশ সমূহের শাসনকর্তা নিযুক্ত হন। তিনি 712 খ্রিস্টাব্দে তার জামাতা মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু রাজা দাহিরের বিরুদ্ধে অভিযানে প্রেরণ করেন। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয়ের ফলে উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটে। এখান থেকে আমাদের যা অবশ্যই জানতে হবে, হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন ইরাকের শাসনকর্তা। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন 712 সালে। রাষ্ট্রীয়ভাবে উপমহাদেশে ইসলামের সূত্রপাত হয় 712 খ্রিস্টাব্দে। আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা ছিলেন রাজা দাহির। মুসলমানরা স্পেন বিজয়কালে ইরাকের শাসনকর্তা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করেন হাজ্জাজ বিন ইউসুফ। সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাসিম। এটি ছিল আমাদের। এরপর আমাদের সুলতান মাহমুদের ভারত আক্রমণ। সুলতান মাহমুদ শাসনকর্তা ছিলেন গজনির। সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন 17 বার। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যে সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন। সুলতান মাহমুদের সভাকবি ছিলেন ফেরদৌসি। ফেরদৌসির রচিত অমর কাব্যগ্রন্থের নাম শাহনামা। ফেরদৌসিকে বলা হয় প্রাচ্যের হুমার। সোমনাথ মন্দির অবস্থিত ভারতের গুজরাটে। সুলতান মাহমুদ সোমনাথ মন্দির আক্রমণ করেন 1026 সালে। এই তথ্যটিও গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষাতেই এই প্রশ্নটি মাঝে মাঝে আসে। সুলতান মাহমুদের রাজসভার নামকরা দার্শনিক ও জ্যোতির্বিদ ছিলেন আল বিরুনি। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। তরাইনের যুদ্ধ, এখান থেকে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ। তরাইনের প্রথম যুদ্ধ অনুষ্ঠিত হয় 1191 সালে মোহাম্মদ গৌরী ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। তরাইনের প্রথম যুদ্ধে জয়লাভ করে পৃথ্বীরাজ চৌহান। তরাইনের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় 1192 সালে মোহাম্মদ গৌরী ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে মোহাম্মদ গৌরী। ভারতীয় উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য স্থাপন করে মোহাম্মদ গৌরী। মোহাম্মদ গৌরীর প্রধান সেনাপতি ছিল কুতুবউদ্দিন আইবেক। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। ভারতে তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মোহাম্মদ গৌরী। এরপর দিল্লি সালতানাত, এখান থেকে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ। সুলতান কুতুবউদ্দিন আইবেকের মধ্যে 1206 সালে দিল্লি সালতানাতের শুরু হয়। 1526 সাল পর্যন্ত 320 বছর দিল্লি সালতানাত স্থায়ী ছিল। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে দিল্লি সালতানাতের পতন হয়। কুতুবউদ্দিন আইবেক ছিলেন মোহাম্মদ গৌরীর একজন ক্রীতদাস। তিনি মোহাম্মদ গৌরীর অনুমতিক্রমে ভারত বিজয়ের পর দিল্লিতে মুসলিম শাসনের গোড়াপত্তন করেন। উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসকদের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক ছিলেন তুর্কিস্তানের অধিবাসী। এজন্য কুতুবউদ্দিন আইবেক তার উত্তরাধিকারদের শাসন আমলকে প্রাথমিক যুগে তুর্কি শাসন বলেও চিহ্নিত করা হয়। দিল্লির সালতানাতে 4টি বংশধর উল্লেখযোগ্য। একটি হচ্ছে দাস বংশ, দ্বিতীয় হচ্ছে খলজি বংশ, তৃতীয় হচ্ছে তুগলক বংশ এবং চতুর্থ হচ্ছে লোদি বংশ। প্রথমেই দাস বংশ। ভারতে দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। দিল্লি সালতানাত প্রতিষ্ঠা হয়
1206 খ্রিস্টাব্দে। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান ইলতুৎমিশ। সুলতান ইলতুৎমিশের উপাধি ছিল সুলতান ই আজম। দিল্লির প্রথম স্বাধীন সুলতান ছিলেন কুতুবউদ্দিন আইবেক। দিল্লির সিংহাসন প্রথম মুসলিম নারী সুলতান রাজিয়া। সুলতান রাজিয়ার পর দিল্লির শাসনভার গ্রহণ করে বাহরাম শাহ। সুলতানা রাজিয়া ছিলেন ইলতুৎমিশের কন্যা। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। ভারতের তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। দিল্লিতে কুতুব মিনার নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবেক। এটাও খুবই গুরুত্বপূর্ণ তথ্য। সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটি আসে। লাখ বাক্স বলা হয় কুতুবউদ্দিন আইবেককে। এটিও তথ্যটি গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিশ্লেষক বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটি আসে। দাস বংশের শাসকদের ধারাবাহিকতা। মোহাম্মদ গৌরীর কৃতদাস ছিলেন কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেকের কৃতদাস ছিলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশের কন্যা ছিলেন দিল্লির সিংহাসন আরোহণকারী প্রথম নারী সুলতানা রাজিয়া। এরপর ছিল আমাদের খলজি বংশ। খলজি বংশ থেকে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ, ভারতীয় উপমহাদেশে খলজি বংশের সূচনা করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। আলাউদ্দিনের সময়কালে রচিত বিখ্যাত উপন্যাস পদ্মিনী উপাখ্যান। খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজি। খলজি বংশে প্রথম শাসক জালালউদ্দিন খলজি। খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খলজি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নির্ধারণ করে দেন আলাউদ্দিন খলজি। ইতিহাসের অন্ধকার যুগ বা হাবশি কুশাসনের অন্ধকারময় যুগ। দেওয়ান ই খয়রাত বিভাগ চালু করেন ফিরোজ শাহ তুগলক। মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় সেন্ট টমাস অ্যাকুইনাসকে মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয়। এরপর হলো তুগলক বংশ। তুগলক বংশ থেকে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ, তুগলক বংশের প্রথম শাসকের নাম গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলকের আসল নাম ছিল গাজী মালিক। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। দিল্লি হতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন মোহাম্মদ বিন তুগলক। তুগলক বংশকে বাংলা পর্যন্ত সম্প্রসারিত করেছিলেন সুলতান মোহাম্মদ তুগলক। তিনি বাংলা পর্যন্ত তুগলক বংশকে সম্প্রসারিত করেন। এরপর ইবনে বতুতার আগমন। এখান থেকে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ, ইবনে বতুতা ভারতবর্ষে দুইবার আসেন। প্রথমবার আসেন তুগলক বংশের মোহাম্মদ বিন তুগলক এর শাসনামলে, অর্থাৎ 1333 সালে। 1346 সালে আসেন বাংলায় সোনারগাঁয়ের ফখরুদ্দিন মুবারক শাহের আমলে। তার ভারতবর্ষ সফরের বর্ণনা পাওয়া যায় লিখিত ভ্রমণ গ্রন্থ কিতাবুর রেহালাতে। তার এই বর্ণনাগুলো পাওয়া যায়। বিভিন্ন পরীক্ষাতেই ইবনে বতুতাকে নিয়ে প্রশ্ন দেখা যায়, তাই ইবনে বতুতাকে নিয়ে এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। ইবনে বতুতা থেকে আরও যা আমাদের জানতে হবে, ইবনে বতুতা ছিলেন মরক্কোর একজন পরিব্রাজক। ভারতবর্ষে আগমন করেন মোহাম্মদ বিন তুগলকের সময়ে, অর্থাৎ 1333 সালে। এখান থেকে দুইটি তথ্যই গুরুত্বপূর্ণ, তিনি কত সালে আসেন এবং কার সময়ে আসেন, এই দুটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলায় আগমন করেন ফখরুদ্দিন মুবারক শাহের আমলে, অর্থাৎ 1346 সালে। সফর সংক্রান্ত গ্রন্থের নাম কিতাবুল রেহলা বা সফরনামা। বাংলাকে অভিহিত করেন দুজখপুর নিয়ামত হিসেবে। বাংলাকে দুজখপুর নিয়ামত উল্লেখ করেন কিতাবুর রেহলা গ্রন্থে। এখান থেকে আমাদের সঠিক যে তথ্যটা আমরা সাধারণত যে ভুল তথ্যটা জানি, যে বাজারে প্রচলিত বিভিন্ন বইয়ে ভারতবর্ষে ইবনে বতুতার আগমন
আগমন দেওয়া হয়েছে 1342 সালে এবং বাংলায় আগমন দেওয়া আছে 1345 সালে, কিন্তু প্রকৃত অর্থে ইবনে বতুতা ভারতবর্ষে আসেন 1333 সালে এবং সেখানে 7 বছর কাজী হিসেবে রাজদরবারের দায়িত্বরত থাকেন এবং পরবর্তীতে তিনি 1346 সালে তিনি বাংলায় আসেন। এই তথ্যটি সঠিক। এরপর ছিল লোদি বংশ। লোদি বংশ থেকে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ, যে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান, লোদি বংশের প্রতিষ্ঠাতা বাহলুল লোদি, লোদি বংশের প্রথম শাসক দৌলত খান লোদি, লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি। দিল্লি সালতানের পতন, এখান থেকে সাধারণত যে পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির সালতানাতের পতন ঘটান। সূচনা ঘটে মুঘল সাম্রাজ্যের। এরপর বাংলার মুসলিম শাসন প্রতিষ্ঠা। এখানে সাধারণত এটুকু আমরা আমাদের এর পরবর্তী, অর্থাৎ আমাদের ভিডিওগুলো ল্যান্দি করছি না, আমাদের 12তম পর্বে আমরা আমাদের বাংলার মুসলিম শাসন প্রতিষ্ঠা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।